ঔষধ শিল্প একটা বিশাল বাণিজ্য সেক্টর। খাদ্য বস্ত্রের সাথে চিকিৎসার জন্য মেডিসিন দরকার হয়, আর সেজন্য ঔষধ কোম্পানি ঔষধ তৈরি করে। তবে সেখানেও রয়েছে প্রতিযোগিতা, সিন্ডিকেট, দালালি, টাকার খেলা, যা হয়তো আপনারা সাধারণ কল্পনায় আনতে পারবেন না। আমাদের আজকের গল্প ঠিক সেই ঔষধ শিল্পের পেছনের অন্ধকার জগৎ এবং বড় বড় ড্রাগ কোম্পানির নোংরার রাজনীতি নিয়ে তৈরি। কিভাবে প্রভাবশালী কোম্পানিগুলো মুনাফার লোভে সাধারণ মানুষের ক্ষতি করে মুনাফা করে তার একদিক, আর সেই সিন্ডিকেট ভাঙতে গিয়ে কত স্যাক্রিফাইস, পরিশ্রম করতে হয় সেটাই দেখানো হবে আজকের গল্পে। গল্পটা আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে, না হলে বুঝতেই পারবেন না কতটা মাইন্ড ব্লোয়িং আইডিয়া আর বুদ্ধি দিয়ে এইসব অপরাধীদের ধরতে হয়। চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। কাহিনীর শুরুতে আমরা একজন বয়স্ক ডাক্তারকে দেখি, যিনি রিপোর্টারের কাছে একটা ইন্টারভিউ দিয়েছিল। সেখানে রিপোর্টার তাকে জিজ্ঞেস করে জাথি মেডিকেল স্টোরের সাথে কিভাবে তার যাত্রা শুরু হয়। তিনি বলতে শুরু করেন, প্রথমে একটা মেডিকেল কনফারেন্স তারা 8 জন পরিচিত হয়েছিল এবং এক জায়গায় আড্ডা দিচ্ছিল। সেখানে ডাক্তার গুলাঠি নামের একজনের কাছে কল আসে। একজন রোগী যে খুব গরিব ছিল, সে একটি মেডিসিন কিনতে পারছিল না, যেটির দাম ছিল লাখ টাকার ওপরে, এবং সেই একই গোত্রের অন্য কোনো কোম্পানির ঔষধও বাজারে ছিল না। তবে একমাত্র জাথি মেডিকেল স্টোরে সেই মেডিসিন পাওয়া যেত, এবং সেখানে সেটির দাম ছিল মাত্র 17,000 টাকা। সেখান থেকেই জাথির যাত্রা শুরু হয় এবং অন্য কোম্পানিগুলো বাজার হারাতে শুরু করে। কিন্তু লড়াইটা এত সহজ ছিল না। 2008 সালের একদিন এক আততায়ী এসে মেডিকেল স্টোরে গুলি চালায়। এরপর ঘটনা চলে যায় ত্রিশূর শহরে। মূল গল্পের সূত্রপাত এখানেই। আমাদের গল্পের নায়ক কেপি বিনোদ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ যে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে গিয়ে তাদের কোম্পানির ঔষধের গুণাগুণ জানায় এবং বিক্রি বাড়াতে কাজ করে। বিনোদ নতুন শহরে কাজ নিয়ে এখানে এসেছে। শুরুতে সে স্টেশন থেকে বের হয়ে তার বসের সাথে দেখা করে। বিনোদ হাসি খুশি ভাবেই নিজের পরিচয় দেয়, কিন্তু বস কেমন যেন কাঠখোট্টা টাইপ। তার বস তাকে জিজ্ঞেস করে লাঞ্চ করেছে কিনা। বিনোদ না উত্তর দিলে বস তাকে বিরিয়ানি খাওয়ার অফার করে এবং পাশের হোটেলে গিয়ে তারা লাঞ্চ করতে শুরু করে। বিনোদ এখানে বসের সাথে কথা জমাতে চায়। সে নিজের সম্পর্কে বলতে থাকে, কোথা থেকে ব্যাচেলর ও মাস্টার্স করেছে, কোথায় কাজ করার অভিজ্ঞতা আছে, কতদিন কাজ করেছে ইত্যাদি। কিন্তু তার বসের মনে হয় এই ব্যাপারে কোনো আগ্রহ নেই। বিনোদের সব কথা শুনে সে এমন একটা ভান করে যে এসব শুনে কি লাভ, এগুলো যেন কাজেরই না। সে বলে, এইসব জেনে আমি কি করব? বিনোদ বলে, আমি খুব এক্সাইটেড। এত বড় প্রজেক্ট, প্রায় 1 কোটি টাকার উপরে বাজেট, আর এত সিনিয়রদের সাথে কাজ করব, তাই একটু টেনশনে আছি। বিনোদ এত বড় প্রজেক্টের বিশেষত্ব সম্পর্কে জিজ্ঞেস করে। তার বস উত্তর দেয়, ত্রিশূর একমাত্র শহর যেখানে বিরিয়ানির সাথে ডিম দেয়, এটাই বিশেষত্ব। এটা শুনে বিনোদ মুহূর্তেই চুপসে যায়। তবে সে থামে না, আরও কিছু বলতে থাকে, কিন্তু তার বস খাওয়া শেষ করে উঠে যায়। এরপর তারা কোম্পানির তরফ থেকে সাময়িক থাকার ব্যবস্থা করা হয়েছে এমন এক কোয়ার্টারে আসে। বিনোদের বস তাকে বলে, 2-4 দিন এখানে থাকতে পারো, এরপর বাসা দেখে চলে যাবে। কোম্পানির বাইক এখানেই আছে, তবে নতুন বাসা নিলে শর্ত হচ্ছে সেখানে একাই থাকতে হবে, অন্য কারোর সাথে থাকা কোম্পানির নিয়মে নেই। বিনোদ সবকিছু বুঝে ব্যাগ নিয়ে রুমের দিকে যাচ্ছিল। বিনোদের বস বলে, অনেক দূর থেকে এসেছো, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, এরপর আধা ঘন্টার মধ্যে নিচে আসবে। বিনোদ তো অবাক হয়ে যায়, এখনই বের হতে হবে? বিনোদ ভ্যাবাচাকা খেয়ে বলে, ঠিক আছে, আসছি। তার বস বলে, আমাদের প্রথম মিটিং হবে হাসপাতালে। বিনোদ দ্রুত ব্যাগপত্র নিয়ে ওপরে উঠে যায়। কোয়ার্টারের লোক তাকে রুম আর চাবি বুঝিয়ে দেয়। বিনোদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট ও টাই পরে রেডি হয়। বের হওয়ার সময় সে একবার প্র্যাকটিস করে নেয় যে কিভাবে নিজের পরিচয় দেবে, গম্ভীরভাবে নাকি হাসি খুশিভাবে, নাকি একেবারেই স্বাভাবিকভাবে। তারপর সে বসের সাথে বেরিয়ে পড়ে। তার বস প্রথমেই তাকে শহরের বড় হাসপাতালে নিয়ে আসে। মার্ভেলাস হাসপাতাল। এত বড় ও আধুনিক হাসপাতাল দেখে বিনোদের চোখ ছানা বড়া হয়ে যায়। সে চারদিকে ঘুরে ঘুরে দেখছিল আর এক প্রকার হারিয়ে যাচ্ছিল। এরপর হাসপাতালের ভেতরে তারা এক ডাক্তারের চেম্বারের সামনে ওয়েটিং রুমে আসে। সেখানে দেখা যায় ডাক্তারের দরজা থেকে শুরু করে ওয়েটিং রুমের চেয়ার পর্যন্ত রিপ্রেজেন্টেটিভদের ব্যাগের লম্বা লাইন। তারা ব্যাগ রেখে সিটে বসে অপেক্ষা করছে। বিনোদকেও সেখানে ব্যাগ রাখতে বলা হয়। বিনোদ মনে মনে বলে, পরে আবার কার না কার ব্যাগ নিয়ে চলে যায় কে জানে। বিনোদ আর তার বস বসার 1 মিনিটের মধ্যেই সেই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট খবর দেয় যে আজ ডাক্তার আর কারোর সাথে দেখা করবেন না। খবর এসেছে ওনার মা মারা গেছেন। বিনোদের বস বলে, তোমার শুরুর দিনেই একটা কুফা লেগে গেল, চলো এখানে আর বসে থেকে লাভ নেই। বিনোদ ভিড় ঠেলে তার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ভেতর থেকে তাদের ডাক আসে। দুজনেই ভেতরে যায়। অনেক বড় ডাক্তার, হাবভাবও বেশ আলাদা, সহজে কথাই বলতে চায় না এমন। মূলত এমার্জেন্সি ভিসার কারণে সই করার জন্য তিনি আজ তাদের সাথে দেখা করেছেন।
কারণ সামনের সপ্তাহে তিনি ছুটিতে থাকবেন। এর মধ্যে বিনোদের বস বিনোদকে ডাক্তারের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু ডাক্তার কোনো পাত্তাই দেন না। এরপর বস কাগজপত্র গুছিয়ে নিয়ে বের হয়। বিনোদ বসের পেছন পেছনে যাচ্ছে ঠিকই, কিন্তু সে এখনো বেশ দ্বিধাগ্রস্ত। বসের কথাই শুধু হুঁ হ্যাঁ করছে, যেহেতু এখানে টিকতে হলে তাকে বসের কথা মতোই চলতে হবে। এরপর তারা একটা মিটিং রুমের দিকে যায়। যাওয়ার পথে ডাক্তার রাজীব রাওয়ের চেম্বার চোখে পড়ে বিনোদের। সে ডাক্তার রাজীব সম্পর্কে জিজ্ঞেস করে এই ডাক্তার তাদের লিস্টে আছেন কিনা। তার বস যখন না বলে দেয়, তখন বিনোদ ভাবে হয়তো তিনি ভালো ডাক্তার না। কিন্তু বস বলে এখানে টপ ক্লাস অনেক ডাক্তার আছে, তাদের মধ্যে যেসব ডাক্তার আমাদের সাথে একমত পোষণ করে এবং কথা শোনে তারাই আমাদের লিস্টে আছে। ডাক্তার রাজীবও একজন টপ ক্লাস ডাক্তার, কিন্তু সে আমাদের পক্ষের না। মূলত RX কোম্পানির নতুন ক্যান্সার ড্রাগ নিয়ে স্টাডি চলছে, যার বিপক্ষে অনেকেই আছে। বিনোদকে এই ড্রাগের পক্ষেই কাজ করতে হবে এবং এর বাজার বাড়াতে হবে, তাহলেই বিনোদের প্রফিট। মিটিং রুমে ডিরেক্টরের সাথে ডাক্তার রাজীব ছাড়াও ডাক্তার শাকির উপস্থিত ছিলেন। বিনোদের বস জানায় ডাক্তার শাকির মূলত তাদের কোম্পানির RX এর হয়ে ক্যান্সার ড্রাগ নিয়ে স্টাডি করছে। ডাক্তার শাকিরের গবেষণার জন্য একজন রোগী কম ছিল, তাই বিনোদের বস ডাক্তারকে প্রভাবিত করে একজন চতুর্থ স্টেজের ক্যান্সার রোগীকে তাদের সেকেন্ড স্টেজের মেডিসিন প্রেসক্রাইব করায়। আর এটা নিয়েই মূলত ডাক্তার রাজীব কমপ্লেন করে। এবার মিটিং রুমে দেখা যায় ডাক্তার শাকির তার কাজে ডাক্তার রাজীবের হস্তক্ষেপ নিয়ে ডিরেক্টরের কাছে অভিযোগ করছে। ডাক্তার রাজীব বলে ডাক্তার শাকির যে মেডিসিন দিয়েছে তার দাম 2.5 লাখ টাকা, যা মূলত সেকেন্ড স্টেজে দেয়া হয়। অথচ একই ঔষধ জাথি মেডিকেল স্টোরে মাত্র 7,000 টাকায় পাওয়া যায়। ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্র্যান্ড ম্যাটার করে না। তার ওপর এই রোগী অত্যন্ত গরিব, একজন অটো ড্রাইভার, তার পক্ষে এত খরচ করা সম্ভব নয়। আর রোগী আদৌ বাঁচবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। ডাক্তার শাকির নিজের সপক্ষে যুক্তি দিয়ে ডাক্তার রাজীবকে পরাস্ত করার চেষ্টা করে। ডাক্তার রাজীব তখন বেশ দামে ঔষধের ব্যবসার স্ক্যাম নিয়ে কথা তোলে। ঠিক সেই মুহূর্তেই বিনোদের বস সেই রোগীর আত্মীয়ের কাছে গিয়ে তাকে ম্যানুপুলেট করতে শুরু করে। সে তাকে নিজের বানানো গল্প দিয়ে বোঝায় যে সে যখন নিজের জন্য কিছু কিনতে যায় তখন কম দামের জিনিস খোঁজে, কিন্তু যখন নিজের মেয়ে অসুস্থ হয় তখন বেস্ট ডাক্তার আর হাসপাতালে নিয়ে যায়, কারণ টাকার চেয়ে আপনজনের জীবন বড়। রোগীর স্বামী যেহেতু তার স্ত্রীকে বাঁচাতে চায়, তাই সে এই চড়া দামের ঔষধ কিনতেই রাজি হয়ে যায়। যদিও বসের বলা মেয়ের গল্পটা ছিল সম্পূর্ণ মিথ্যা। কেস সলভ হয়ে যাওয়ায় ডাক্তার শাকির উঠে চলে যায়, কিন্তু ডিরেক্টর তখন ডাক্তার রাজীবকে কড়া ভাষায় বলে হাসপাতালের স্বার্থ না দেখে জাথি মেডিকেল স্টোর নিয়ে পড়ে থাকলে হবে না, যে কোনো একটা বেছে নিতে হবে এবং সিদ্ধান্ত জানাতে হবে। ডাক্তার রাজীব বলে সিদ্ধান্ত কি হতে পারে তা কি বুঝতে পারছেন না। তিনি রাগ দেখিয়ে চলে যান। অন্যান্যরা চলে গেলে বিনোদের বস বিনোদকে বলে এসবের সাথেই তোমাকে কাজ করতে হবে। সেখান থেকে বেরিয়ে বিনোদের বস তাকে নির্দেশ দেয় রোজ বিভিন্ন ওয়ার্ডে যাবে এবং ডাক্তাররা কি কি ঔষধ প্রেসক্রাইব করছে তা কালেক্ট করবে। এরপর মেডিকেল শপে গিয়ে দেখবে কোন ঔষধ কেমন বিক্রি হয়। বিনোদকে নিয়ে তার বস ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মেডিকেল স্টোরে যেতে চায়, কিন্তু বিনোদ জানায় সে একাই পারবে। এরপর বস তাকে গাইনি ওয়ার্ডে গিয়ে ইনফরমেশন সংগ্রহ করতে বলে। বিনোদ গাইনি ওয়ার্ডে গিয়ে নার্সদের সাথে ফ্লার্ট করে আর পাম দিয়ে কথা বলতে থাকে। সে ভাব দেখায় যেন সব ডাক্তারকেই সে চেনে, কিন্তু তখনই সেখানে থাকা ডাক্তার জানকি বলে ওঠে আমি তো আপনাকে চিনি না। বিনোদ একেবারে ভ্যাবাচেকা খেয়ে যায়। নার্সদের কাছে কাজ বুঝিয়ে সে দ্রুত ডাক্তার জানকির পিছু নেয়। বিনোদ তাকে জানায় সে নতুন, তাই ভুল হয়ে গেছে। ডাক্তার জানকি হাসি মুখে বলে এইসব ব্যাপার না এবং তাকে বুধবার আসতে বলে। বিনোদ হাঁফ ছেড়ে বাঁচে, মনে মনে ভাবে যাক এই ডাক্তারটা অন্তত ভালো। এরপর বিনোদ হাসপাতালের বাইরের ফার্মেসিগুলোতে যায় মেডিসিন লিস্ট নিতে, কিন্তু পরপর দুটি ফার্মেসি ভিড়ের দোহাই দিয়ে তাকে তাড়িয়ে দেয়। 3 নম্বর ফার্মেসিতে গেলে তাকে অপেক্ষা করতে বলা হয়। বিনোদ ভাবে এবার মনে হয় কাজ হবে, কিন্তু ফার্মেসির মালিক তাকে তাদের কোম্পানির 1 বছরের পুরনো ঔষধের স্টক ফেরত দিয়ে দেয়। 1 বছর ধরে তাদের কোম্পানির কোনো ঔষধ বিক্রি হয়নি বলে ফার্মেসিওয়ালা তাদের ওপর প্রচণ্ড বিরক্ত। বিনোদ যখন 2-3টি বক্স নিয়ে বের হয় তখন তার বস রেগে গিয়ে বলে তোমাকে বলেছি লিস্ট আনতে, আর তুমি কিনা ঔষধ ফেরত নিয়ে এলে। এরপর তারা তাদের কোম্পানির লোকাল স্টোরেজে যায়, সেখানে পুরনো ঔষধ ফেরত দিয়ে নতুন ব্যাচের ঔষধ নিয়ে কথা বলে। স্টোরেজের মালিক স্বামীজি বলে আপনি শুধু প্রেসক্রিপশনের ব্যবস্থা করুন, স্টক আমি দেখে নেব। বেরিয়ে আসার সময় স্বামীজি ডাক্তার শ্রীনিবাসের কথা উল্লেখ করে। তাকে পটাতে পারলে বিজনেস আরও ভালো হবে, কারণ তার রোগীর সংখ্যা অনেক। বিনোদ আর তার বস ডাক্তার শ্রীনিবাসের চেম্বারে যায়। ভেতরে যাওয়ার আগে বস বিনোদকে উল্টোপাল্টা কিছু বলতে নিষেধ করে। বিনোদ আত্মবিশ্বাসের সাথে বলে আজ সে ডাক্তারকে পটিয়েই ছাড়বে, কিন্তু ভেতরে যাওয়ার পর বিনোদের কথা শুনে ডাক্তার প্রচণ্ড রেগে যায় এবং দুজনকে ঘাড় ধরে বের করে দেয়। এমনকি বিনোদ যে রিসার্চ আর্টিকেল নিয়ে কথা বলছিল সেটাও ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেয়। বাইরে থাকা রোগীরা এই দৃশ্য দেখে হাসাহাসি করতে থাকে।
রাতে বিনোদের বস তাকে বোঝায় এমন টুকটাক ঘটনা ঘটতেই পারে, তবে তুমি যা বলেছ তাতে ওই ডাক্তারকে পটানো যাবে না। ইনি পুরনো অভিজ্ঞ ডাক্তার, তাকে অন্যভাবে ডিল করতে হবে। বিনোদ অন্য এক বুদ্ধি দিতে চাইলে তার বস থামিয়ে দিয়ে বলে, তুমি যা শিখে এসেছ সব ভুলে যাও। এখানে শুধু বিজনেস আর টাকার প্রায়োরিটি, তাই ওসব নিয়েই চিন্তা করো। বিনোদ বসের বাসা থেকে মন খারাপ করে ফিরছিল। সে তার বন্ধুদের ফোন করে তাদের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করে। দেখা যায় একমাত্র বিনোদের দিনটাই সবচেয়ে খারাপ গেছে। হঠাৎ বিনোদ রাস্তার পাশে একটা দোকানে আগুন দেখতে পায়। সবাই বাইরে দাঁড়িয়ে ভিড় করছে। বিনোদ কাছে যেতেই দেখে জাথি মেডিকেল স্টোর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দোকানের বাইরে ডাক্তার রাজীব সহ আরও অনেকে দাঁড়িয়ে দেখছে। এক পর্যায়ে বিনোদ আর ডাক্তার রাজীবের চোখাচোখি হয়। এরই মধ্যে চারদিকে ফায়ার সার্ভিস ডাকার শোরগোল শুরু হয়ে যায়। এরপর 2018 সালের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে কেপি বিনোদ আর সাধারণ রিপ্রেজেন্টেটিভ নেই। সে নিজেও এখন তার বসের মতো একজন হয়ে গেছে। সে তার প্রথম কর্মদিবসে বসের কাছ থেকে যেমন আচরণ পেয়েছিল, আজ সে নতুন আসা রিপ্রেজেন্টেটিভ মাসুদের সাথেও ঠিক তেমনই গুরুগম্ভীর আচরণ করে। পার্থক্য শুধু এটুকুই, তার বস তাকে বিরিয়ানির অফার করেছিল আর বিনোদ তাকে চাইনিজ অফার করে। এরপর দৃশ্য আবারও ফিরে যায় 2008 সালে, যেখানে বিনোদের কর্মজীবন শুরু হয়েছিল। 1 মাস পার হওয়ার পর কোম্পানির সেলস মিটিং শুরু হয়। সেখানে নতুন আসা 3 জনের মধ্যে বিনোদের রেটিং আসে নেগেটিভ। সবাইকে প্রশংসা করলেও বিনোদের বস তাকে চরম অপমান ও খোঁচা মেরে কথা বলে। বিনোদের মনটা খুব খারাপ হয়ে যায়, সে মনমরা হয়ে বসে থাকে। এরপর কোম্পানির নতুন প্রজেক্ট কাইডোক্সিন ঔষধের স্টাডি শুরু করার ব্যাপারে আলোচনা হয়। এটি মূলত প্রেগন্যান্ট মায়েদের ওপর স্টাডি করা হবে। এই প্রজেক্টে কে কতটা আগ্রহী তা নিয়ে বস প্রশ্ন করে। বিনোদ এতটাই উদাসীন ছিল যে সে হাত তুলতেও ভুলে যায়। এটি নিয়ে তাকে আবারও কথা শুনতে হয়। তার বস যেন তাকে নিয়ে আশাই ছেড়ে দেয়। এরপর মিটিংয়ে অন্যদের টার্গেট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। বিনোদ বাসায় ফেরার পথে একটি মন্দিরের সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। তখন তার মা কল করে ভালো মন্দ জিজ্ঞেস করে। মায়ের সাথে কথা শেষ করে বিনোদ যখন বাসার দিকে যাবে ভাবছিল, তখনই তাকে কল করে জানানো হয় যে একটি বড় সেলস এসেছে এবং ওই এলাকায় যাওয়ার মতো কেউ নেই। বিনোদ এক কথায় রাজি হয়ে যায়। সে স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে মেডিসিন বক্স নিয়ে হাসপাতালে ছুটে যায়। সে বেশ খুশি মনে নার্সের কাছে ঔষধের বক্সটি বুঝিয়ে দেয়। নার্স সেটি নিয়ে স্টক রাখতে রাখতে বলে, অন্য সব ঔষধ স্টক আউট হয়ে গেছে। একজন এমার্জেন্সি রোগীর হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্য জরুরি ঔষধ লাগত। আর কোথাও পাওয়া যায়নি, ভাগ্যক্রমে আপনাদের কোম্পানিতে পাওয়া গেছে। বিনোদ খুশি হয়ে নার্সকে একটি কলম উপহার দিতে চায়, কিন্তু নার্স সেটি নিতে অস্বীকার করে এবং বলে, এই গিফট আমি নিতে পারবো না। বাইরে হার্ট অ্যাটাকের রোগীর আত্মীয়রা বসে আছে, কিভাবে এই গিফটের কলম দিয়ে সেখানে সই করব? আপনি এটি নিয়ে যান, আর যাওয়ার পথে ঔষধের জন্য ফার্মেসিতে সই করে যেতে ভুলবেন না। নার্সের কথাগুলো শুনে বিনোদ বেশ ইমোশনাল হয়ে পড়ে এবং নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে আসে। বিনোদ এবার তার অন্য এক বন্ধু ডেভিসের সাথে এইসব নিয়ে কথা বলে। ডেভিস বলে, এখানে এইসব ইমোশনাল দিক না দেখে সেলসের টার্গেট পূরণ করতে মন দাও, আর ভালো না লাগলে কত কোম্পানি আছে সেখানে চলে যাও। তবে যে কোম্পানিতে আছো তাদের নিয়ম মেনে চলতে হবে, এটাই কথা। এখন ডিনার করে নাও। বিনোদ আর ডেভিস পরোটা আর ডিম দিয়ে ডিনার করতে থাকে। খাওয়ার মাঝে বিনোদের বস তাকে কল দিয়ে জিজ্ঞেস করে সে কি করছে। বিনোদ হাসি মুখে জানায় সে পরোটা দিয়ে ডিনার করছিল, কিন্তু তার হাসি মুহূর্তেই থেমে যায় যখন বস বলে, শুধু খেতেই থাকো বসে বসে, কোম্পানি টাকা দেয় আর তুমি শুধু খাও, সেলস তো বাড়াতে পারো না। কাল কাইডোক্সিন বাজারে আসবে, সকালের মধ্যে তোমার প্ল্যান রেডি করে আমাকে দেখাবে। বসের কথা শুনে বিনোদের মন আবার খারাপ হয়ে যায়। বিনোদ তখন ডেভিসকে জিজ্ঞেস করে তাকে কে খুঁজেছিল। ডেভিস তাকে জাথি মেডিকেল কোম্পানির একটি কার্ড দেয়। বিনোদ এরপর বাসায় ফিরে আসে এবং দেখে তার গার্লফ্রেন্ড সেখানে এসে অপেক্ষা করছে। বিনোদ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সে বলে এটা মুম্বাই না যে এভাবে হুটহাট আসা যাবে, আর এটা কোম্পানির হোস্টেল, এভাবে আসলে কেলেঙ্কারি হয়ে যাবে। তার গার্লফ্রেন্ড উত্তরে বলে, তুমি কল ধরো না, ঠিকমতো কথাও হয় না, তাই চলে এসেছি। এরপর বিনোদ তাকে রুমে নিয়ে যায়। তার গার্লফ্রেন্ড জাথি কোম্পানির কার্ড দেখে সেটা নিয়ে মন্তব্য করতে থাকে। বিনোদ বলে, আমি তো সেখানে এখনো হ্যাঁ বলিনি, আর এই কোম্পানি ছেড়ে যেতেও পারছি না, কারণ এখান থেকে প্রফিট বেশি আসবে। ফার্মেসি পড়ে সেলসে এসেছি শুধু টাকার জন্য, মায়ের চিকিৎসা খরচ অনেক। তার গার্লফ্রেন্ড তাকে অন্য কোনো জব দেখতে বলে। বিনোদ কিছুটা অভিমান করে বলে, তুমি বড়লোক, বাবার বিশাল ব্যবসা, তাই তোমার এত চিন্তা নেই, আর বড়লোক হলেই যা কিছু বলা যায়, সেজন্যই তো আমিও বড়লোক হতে চাই। তখন তার গার্লফ্রেন্ড তাকে সাহস জুগিয়ে বলে, আমি জানি তুমি পারবে। বিনোদ উত্তরে বলে, এভাবে রোজ এসে সাহস দিতেও পারো। এরপর তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সময় কাটে। পরের দিন সাত সকালে বিনোদের জন্য অনেক কাইডোক্সিন স্যাম্পল এসে হাজির হয়। সে মনে মনে সংকল্প করে এবার তাকে পারতেই হবে।
সে স্থির করে ডাক্তার জানকিকে দিয়েই তার কাজ শুরু করবে। প্ল্যান অনুযায়ী সে ডাক্তার জানকির কাছে গিয়ে তাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলে। ডাক্তার জানকি প্রথমে একটু ইতস্তত করলেও পরে রাজি হয় এবং সেখানেই প্রথম পেশেন্ট হিসেবে তার অ্যাসিস্ট্যান্ট সাবিত্রীকে এই ঔষধ লিখে দেয়। এভাবে বিনোদ তার সুন্দর কথা আর ব্যবহার দিয়ে এক এক করে অনেক গাইনি ডাক্তারকে রাজি করায় এবং তাদের রোগীদের কাইডোক্সিন মেডিসিন প্রেসক্রাইব করাতে থাকে। যে কোনো মূল্যে তাকে টপ করতেই হবে, এই নেশা তাকে পেয়ে বসে। সে ডাক্তার খুঁজে খুঁজে তাদের দিয়ে মেডিসিন সাজেশন দেওয়া শুরু করে। মার্ভেলাস হাসপাতালে ডাক্তার জানকির কাছে ট্রিটমেন্ট নিতে আসা মায়েদের ক্যাম্পেইনে মেডিসিন সাজেশন দেয়। এমনকি রাস্তার কোনো প্রেগনেন্ট মা দেখলেই তার পিছু নেয় এবং তাকে দিয়ে ডাক্তার মারফত এই ঔষধের সাজেশন দেওয়ানোর ব্যবস্থা করে। কোনো পদ্ধতি সে বাদ রাখে না। তার এই পরিশ্রমের রেজাল্টও আসে চমৎকার। সে নিজের টিমে টপ করার পাশাপাশি পুরো শহরের রিপ্রেজেন্টেটিভদের মধ্যেও শীর্ষে চলে আসে। এই অভাবনীয় সাফল্যের জন্য সে কোম্পানির পক্ষ থেকে অ্যাওয়ার্ড পায় এবং প্রচুর টাকা ইনকাম করে, যা দিয়ে সে একটি গাড়িও কেনে। অ্যাওয়ার্ড নেয়ার দিন সবাই তাকে অভিনন্দন জানাতে থাকে। তখন তার বস তাকে আড়ালে ডেকে নিয়ে একটি গিফট দিতে চায়। বিনোদ কিছুটা অবাক হয় যখন সে দেখে ভেতর থেকে একজন অল্প বয়সী আকর্ষণীয় মেয়ে বেরিয়ে আসে। বিনোদ অপ্রস্তুত হয়ে বলে, আমি ওই টাইপের না স্যার। বস হেসেই বলে, আরে এটা তোমার জন্য না, এটা ডাক্তার শ্রীনিবাসের জন্য। এরপর তারা ডাক্তার শ্রীনিবাসের সাথে দেখা করতে যায়। যাওয়ার পথে বস বিনোদকে বোঝায় যে কিভাবে লালসা বা প্রলোভন দেখিয়ে মানুষকে নিজেদের পক্ষে নিতে হয়। ডাক্তার শ্রীনিবাস বয়স্ক হলেও কম বয়সী মেয়েদের দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। বিনোদের কাছে পুরো বিষয়টাই খুব অদ্ভুত লাগে। সে ভাবতেই পারেনি যে এভাবেও লোকজনকে দলে টানতে হয়। ফেরার পথে তার বস তাকে বলে, এইসব শিখে নিলে তোমার পথ অনেক সহজ হবে। এমনকি তুমি পদোন্নতি ও সম্মান অর্জন করে জেলা বা দেশের মধ্যেও টপ হতে পারবে। এরপর বস তাকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু বিনোদ জানায় পার্টিতে সবাই তার জন্য অপেক্ষা করছে। বিনোদ ফিরে এসে দেখে তার গার্লফ্রেন্ড অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবং দেরি হওয়ার কারণে তাকে কথা শোনাচ্ছে। এরপর তারা দুজনে মিলে সেই পার্টিতে যোগ দেয়। ঘটনা আবার ফিরে আসে 2018 সালে, যেখানে বিনোদ তার অধীনে কাজ করা সেলস রিপ্রেজেন্টেটিভদের ঠিক সেভাবেই ট্রিট করছে যেভাবে তার বস একসময় তাকে করত। ভালো করলে প্রশংসা আর খারাপ করলে খোঁচা মেরে কথা বলা, এটাই এখন তার রীতি। আমরা বিনোদকে নাস্তা করতে করতে এক এক করে তার আন্ডারে থাকা কর্মীদের ফোন করে কাজের খবর নিতে দেখি। এখন বিনোদের সাজানো সংসার এবং তাদের একটি মেয়েও আছে। তার মেয়ে শালিনী যখন নিজের ইনহেলার খুঁজছিল তখন বিনোদ ফোনে ব্যস্ত। পরে তার স্ত্রী রিমি ইনহেলারটি খুঁজে এনে দেয় এবং মেয়েকে স্কুলে নিয়ে যায়। বিনোদের জীবন এখন ভীষণ ব্যস্ত, তাই সংসারের সব দায়িত্ব রিমি একাই সামলায়। হঠাৎ বিনোদের কাছে ডাক্তার জানকির একটি কল আসে। তিনি বিনোদকে আজই জরুরি ভিত্তিতে দেখা করতে বলেন। বিনোদ বুঝতে পারে না কি হতে চলেছে, তবে ডাক যেহেতু এসেছে তাকে যেতেই হবে। বিনোদ তার সহকারী মাসুদকে নিয়ে হাসপাতালে আসে। মাসুদ খুব আনাড়ির মতো বাইক চালাচ্ছিল, তাই তাকে দু কথা শুনিয়ে বিনোদ ভেতরে চলে যায়। ভেতরে ঢুকেই সে দেখে তার সেই পুরনো কলিগ ডেভিস সবার সামনে বসের ঝাড়ি খাচ্ছে। ডেভিস এভাবে প্রকাশ্যে অপমান করতে নিষেধ করলেও বস তাকে জঘন্যভাবে অপমান করে চলেছে। বিনোদ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। এইসব দেখার মতো সময় এখন তার নেই। এরপর সে ডাক্তার জানকির সাথে দেখা করে। ডাক্তার জানকি জানায় বর্তমানে হাসপাতালে এমন অনেক শিশু আসছে যারা জন্মগতভাবেই ডায়াবেটিস পেশেন্ট, আর খোঁজ নিয়ে জানা গেছে তাদের মায়েরা সবাই এই হাসপাতালেরই পেশেন্ট ছিল। তার চেয়েও বড় আশঙ্কার কথা হলো সব মায়েরা সেই কাইডোক্সিন ড্রাগ স্টাডির অংশ ছিল এবং গর্ভাবস্থায় এই ঔষধ সেবন করেছিল। বিনোদ প্রথমে ব্যাপারটিকে কাকতালীয় বলে হালকাভাবে নেয়ার চেষ্টা করছিল, কিন্তু ডাক্তার জানকি তাকে বলে আজ হাসপাতালে ডায়াবেটিস আক্রান্ত শিশুদের একটি ক্যাম্পেইন আছে। সেখানে গেলেই প্রকৃত সংখ্যাটা জানা যাবে এবং এটাও নিশ্চিত হওয়া যাবে যে সবাই কাইডোক্সিন স্টাডির অংশ ছিল কিনা। যদিও ডাক্তার জানকি ফলাফলটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছে। এরপর বিনোদকে হাসপাতালের ব্যালকনি থেকে নিচের মাঠের দিকে তাকাতে দেখা যায়। সেখানে শতাধিক শিশু দাঁড়িয়ে আছে যাদের প্রত্যেকের মা গর্ভাবস্থায় কাইডোক্সিন ঔষধ সেবন করেছিল। এই বিপুল সংখ্যক অসুস্থ শিশু এবং নিজের কোম্পানির এমন ভয়াবহ স্ক্যান্ডাল দেখে বিনোদ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে চরমভাবে শকড হয়। ঘটনা এবার চলে যায় 2016 সালে মহারাষ্ট্র বর্ডারের এক মেকানিক শপে। সেখানে একটি লোক মেকানিকের খোঁজে আসে এবং কাছি নামের একটা ছেলেকে সাথে করে নিয়ে যায়। লোকটা কাছিকে একটি প্রত্যন্ত গ্রামের দিকে নিয়ে যায়। সেখানে পৌঁছে কাছি ভেতরে যেতেই দেখে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অসাধু উপায়ে বিষাক্ত সব উপাদান দিয়ে মেডিসিন বা ঔষধ বানানো হচ্ছে। এসব দেখে কাছির মাথা ঘুরে যায়। সে সবকিছু এমনভাবে দেখছিল যেন সে এক শিশু আর এগুলো কোনো আজব জিনিস। লোকটা তাকে বারবার ডেকে কাজের দিকে মনোযোগ ফেরানোর চেষ্টা করছিল। এরপর একটি নষ্ট মেশিনের কাছে এনে লোকটা কাছিকে সেটি ঠিক করতে বলে। কাছি জানায়
15 থেকে 20 মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে। লোকটা তাকে কাজ করতে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে কাছির শার্টের বোতামে লোকানো ক্যামেরা দেখে ফেলে এবং কাছি ধরা পড়ে যায়। তখন দেখা যায় ডাক্তার রাজীব ও তার টিম একটি কন্ট্রোল রুম থেকে সেই ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখছিল। অর্থাৎ ডাক্তার রাজীবই কাছিকে সেখানে পাঠিয়েছে। সবাই যখন কাছিকে নিয়ে চিন্তিত, তখন ডাক্তার রাজীব বলে কাছি এত সহজে ধরা পড়ার মতো ছেলে নয়। এরপর দেখা যায় কাছি প্রাণপণে পালাচ্ছে এবং পেছনে একদল লোক তাকে গুলি করতে করতে তাড়া করছে। একসময় দুষ্কৃতিকারীরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। কাছির পালানোর আর কোনো পথ বাকি থাকে না। সিন পরিবর্তন হয়ে আবার 2008 সালে ফিরে আসে। আমরা দেখি হোটেলের রুমে বিনোদকে ডাকতে তার কলিগ আসে, যার ফলে বিনোদ ও তার গার্লফ্রেন্ডের রোমান্টিক সময়ে ব্যাঘাত ঘটে। বিনোদ বিরক্ত হয়ে বলে যে সে সময় মতো চলে আসবে, এখন যেন ডিস্টার্ব না করে। কিছুক্ষণ পর পার্টির অনুষ্ঠান শুরুর আগে তারা নিচে চলে আসে। এরপর ড্রিঙ্কস নেয়ার সময় স্টেজে RX কোম্পানির সিইও অরবিন্দ আসে এবং কাইডোক্সিন প্রজেক্ট নিয়ে কথা বলতে শুরু করে। এই মেডিসিনটি কল্পনাতীত সাফল্য লাভ করেছে এবং ভবিষ্যতে এটি আরও সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এরপর সেরা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে পুরস্কার তুলে দিতে বিনোদকে স্টেজে ডাকা হয়। সবাই বিনোদকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাতে থাকে। দৃশ্যটি আবারও 2018 সালে ফিরে যায়, যেখানে বিনোদ ও ডাক্তার জানকি দাঁড়িয়ে সেই শিশুদের দেখছিল, যেসব শিশুদের মায়েরা গর্ভাবস্থায় কাইরোক্সিন নিয়েছিল এবং আজ যারা ডায়াবেটিস নিয়ে চেক আপ করতে এসেছে। বিনোদের হঠাৎ খুব খারাপ লাগতে শুরু করে। সে যখন পুরস্কার নিয়ে উল্লাস করেছিল, ঠিক তখনই এই শিশুদের জীবনে এক কালো অধ্যায় লেখা হচ্ছিল। বিনোদ যেন কিছুতেই এই সত্যটা মেনে নিতে পারছে না। এরপর ডাক্তার জানকি বিনোদকে পুরনো একটি স্টোর রুমে নিয়ে যায় ফাইল দেখার জন্য। তিনি জানায় যে বিষয়টি নিয়ে তিনি ডাক্তার সঞ্জীবের সাথে আলাপ করেছেন। বিনোদ তখন আক্ষেপ করে বলে, কাইরোক্সিন বন্ধ হয়ে যাওয়ার পর আমার সেলস ক্যারিয়ারে চরম ধস নামে। এটি চলাকালীন আমার প্রচুর সেল ছিল, আমি টপে ছিলাম। কাইরোক্সিন আমার ক্যারিয়ার ভেঙে দিয়েছে। ডাক্তার জানকি গম্ভীরভাবে উত্তর দেয়, এটা শুধু আপনার ক্যারিয়ার নয়, আরও অনেকের জীবন নষ্ট করেছে। তখন স্টোরে কিছু না পেয়ে দুজনে বেরিয়ে আসে। ডাক্তার জানকি বলে, কিছু তো গড়বড় আছে। বিনোদ জানায় সে তার ডিপার্টমেন্ট হেড এবং এক সিনিয়র জেসমিনকে এই ব্যাপারে মেল করেছিল। তারা জানিয়েছে সামনের ইভেন্টের দিন এটি নিয়ে আলোচনা করবে। ডাক্তার জানকি বিরক্ত হয়ে বলে, একবার জীবন নষ্ট করেও শান্তি হয়নি, আবার। পরে ডাক্তার জানকির ইমার্জেন্সি কাজ পড়ে গেলে তিনি চলে যান এবং যাওয়ার আগে সতর্ক করে বলেন, যদি জানতে পারি আমার দেয়া মেডিসিন সাজেশন দিয়ে কোনো রোগীর ক্ষতি হয়েছে এবং তাতে তোমাদের হাত ছিল, তবে আমি সবার নামে কেস করে দেব। বিনোদ কিছুটা ঘাবড়ে যায়। এরপর ইভেন্টের দিন চলে আসে এবং বিনোদ সেখানে বসে অনুষ্ঠান দেখে। এবারের প্রজেক্ট হচ্ছে বাচ্চাদের কাশির ঔষধ কাইজুট মেডিসিন। এবার বিনোদের অন্য এক কলিগ ইয়াসিন বেস্ট সেল পুরস্কার পায়। ডিপার্টমেন্ট হেড অরবিন্দ ইয়াসিন সহ বাকি দুই বিজয়ীকে স্টেজে ডেকে বক্তব্য দিতে বলে। বিনোদ সেখান থেকে উঠে চলে যায় এবং একা একা ড্রিঙ্কস করতে থাকে। পুলের পাড়ে দাঁড়িয়ে যখন সে ড্রিঙ্কস করছিল, তখন ইয়াসিন সেখানে আসে। মূলত বিনোদকে খোঁচা মারতেই তার আশা। বিনোদ এখন আর টপ করে না, হাতে কাজ নেই, রিল্যাক্স লাইফ ইত্যাদি বলে সে বিনোদকে অপমান করার চেষ্টা করে। এরই মধ্যে জেসমিন কল করে বিনোদকে দেখা করতে বলে। বিনোদ দেখা করতে গিয়ে ভেবেছিল কাইরোক্সিন নিয়ে কথা হবে, কিন্তু জেসমিন জানায় বিনোদের মুম্বাইতে প্রমোশন হয়েছে। বিনোদ কিছুটা আশাহত হয়। প্রমোশন পেয়েও সে খুশি হতে পারে না। এরপর সে অরবিন্দের সাথে দেখা করতে যায়। অরবিন্দ তাকে অভিনন্দন জানায় এবং আরও কিছু কথা বলে। বিনোদ সাহস করে জিজ্ঞেস করে বসে কাইরোক্সিন ঔষধের ব্যাপারে। এত বড় একটা কেস হয়ে গেল, কোম্পানি এই ব্যাপারে জানে কিনা তা সে জানতে চায়। অরবিন্দ যা বলে তাতে বিনোদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটি ছিল কোম্পানির এক প্রকার সাজানো স্ক্যাম, অর্থাৎ বিজনেস বাড়ানোর জন্য ইচ্ছা করে রোগী তৈরি করা। আর যে মায়েদের মাধ্যমে বাচ্চাদের রোগ শুরু হলো, প্রথমে ডায়াবেটিস, এরপর এই ইস্যু ধরে আরও নানা জটিল রোগ আসবে। আর সেই সব রোগের ঔষধের ব্যবসা করে কোম্পানি আরও কোটি কোটি টাকা কামাবে। এটি ছিল এক বিশাল বড় ফাঁদ। বিনোদ বিশ্বাসই করতে পারছিল না যে টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে। সে জিজ্ঞেস করে, তাহলে এইসব স্টাডি চালিয়ে লাভ কি? অরবিন্দ বলে, এগুলো জাস্ট ফর্মালিটি, নামমাত্র স্টাডি। বিনোদের কাজ হবে মুম্বাই গিয়ে সে কোথায় কোথায় এমন শো অফ স্টাডি হয়েছে সেখান থেকে তথ্য সংগ্রহ করা, যাতে বোঝা যায় এরপর কোথায় এবং কাদের ওপর নেক্সট মিশন চালানো যাবে। সে স্তব্ধ হয়ে ধীর পায়ে অনুষ্ঠান এলাকা থেকে বেরিয়ে যায়। এরপর আমরা ডাক্তার জানকিকে দেখি। তিনি ডেলিভারি রুমে সারা নামের একজনের বাচ্চা প্রসব করানোর চেষ্টা করছেন। সিজারের মাধ্যমে বাচ্চা হওয়ার পর ডাক্তার জানকি ফ্রেশ হয়ে বাসার উদ্দেশ্যে হাসপাতাল থেকে বের হয়। তখন তার স্বামী বিজয় তাকে কল করে। তিনি কথা বলতে বলতে বের হচ্ছিলেন, কিন্তু ফোন রেখে যখনই হাসপাতালের গেট পার হতে যাবে, তখন এক নার্স এসে তাকে একটি ইমার্জেন্সি কেসের কথা বলে ডেকে নিয়ে যায়।
অন্য কোনো গাইনি ডাক্তার উপস্থিত না থাকায় ডাক্তার জানকিকেই ফিরে যেতে হয়। দৃশ্য পরিবর্তন হয়ে আবারও হাসপাতালে ফিরে আসে, যেখানে মাসুদ কাইজুডের ক্যাম্পেইন উপলক্ষে বাচ্চাদের গিফট, বেলুন ও চকলেট দেওয়ার ব্যবস্থা করেছে। বাচ্চারা অনেক এনজয় করছে দেখে মাসুদের মন ভালো হয়ে যায়। সে নার্সদেরও গিফট দিতে যায়, অর্থাৎ ঠিক শুরুতে বিনোদ যা করত মাসুদ এখন তাই করছে। এরপর সে ডাক্তারের কাছে এসে তাকে কাইজুড প্রেসক্রাইব করার জন্য রিকোয়েস্ট করে। ডাক্তার মজা করে বলে, একদিনে কি টার্গেট পূরণ করতে চাও? মাসুদ এরপর ডাক্তারের সাথে পোস্টার ধরে রোগীর ছবিও তুলে নেয়। বিনোদ এসব দেখেও কোনো আগ্রহ দেখায় না। পরে তারা বেরিয়ে আসে এবং মাসুদ তাকে তার ক্যাম্পেইন দেখায়। ঠিক তখন বিনোদের কাছে ডাক্তার জানকির কল আসে এবং সে দ্রুত বেরিয়ে যায়। রাস্তায় যেতে যেতে বিনোদের প্রাক্তন প্রেমিকার ফোন আসে। বিনোদ কিছুটা অবাক হয়। টুকটাক কথা বলার পর তারা পুরনো স্মৃতি হাতড়ায়। সে বিনোদকে মুম্বাই এসে হেড অফিসের সাথে কাজ করে ক্যারিয়ার সমৃদ্ধ করতে বলে, এমনকি কোম্পানির শেয়ার নিলেও আরও লাভ হবে এমন পরামর্শও দেয়। এমনিতেও প্রমোশনের কারণে বিনোদকে মুম্বাই যেতেই হবে। মেয়েটি কথা শেষ করে ফোন রেখে দিলে দেখা যায় তার সামনেই জেসমিন দাঁড়িয়ে আছে। ডাক্তার জানকির দেয়া লোকেশন অনুযায়ী বিনোদ এসে দেখে এটি সাবিত্রীর ঘর। সাবিত্রী ছিল কাইরোক্সিনের প্রথম পেশেন্ট। তার ছেলে কেশু এখন ভীষণ অসুস্থ। তারা কেশুর সাথে দেখা করে। কেশু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তার হাইপোগ্লাইসেমিয়া ধরা পড়েছে, যা মূলত সেই কাইরোক্সিন ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া। এরপর তারা বাইরে এসে কথা বলে এবং ডাক্তার জানকি সেদিনের স্টাডির সব ডকুমেন্টস ও মেডিকেল রিপোর্ট নিয়ে সাবিত্রীকে কেস করতে বলে। সাবিত্রী প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করে। সাবিত্রীর বাসা থেকে বের হওয়ার সময় ডাক্তার জানকি বিনোদকে আরও কিছু অসুস্থ বাচ্চার ইন্টারভিউ ভিডিও পাঠানোর কথা বলে এবং মুম্বাই যাওয়ার আগে সব ডকুমেন্টস জোগাড় করে ফেলতে বলে। বেশ আটঘাট বেঁধেই এবার লড়াইয়ে নামতে হবে। বিনোদ তখন তার আগের বসের কথা বলে, যার নাম এলেক্স। কাইরোক্সিন রিলিজের সময় সেই দায়িত্বে ছিল। যখন ঔষধটি বন্ধ হয়ে যায় তখনও সে ছিল। তবে সে এইসব নিয়ে কখনো মাথা ব্যথা করেনি, কারণ সে বিজনেস গুছিয়ে ফেলেছিল এবং কোম্পানিও ছেড়ে দিয়েছিল। এরপর ডাক্তার জানকি সেই সময়ের কিছু স্টাডি ফাইল সংগ্রহ করে বিনোদকে দেয়। এখান থেকে জানা যায় এলেক্সের নিজের ছেলেই এখন ক্যান্সারে আক্রান্ত। একসময় ঔষধ বিক্রি করতে সে কত কি করেছে, আর এখন নিজের ছেলের ঔষধ কিনতেই সে হিমশিম খাচ্ছে। হয়তো পাপের ফল পাচ্ছে। বিনোদ বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবে। সেও তো এক প্রকার পাপী। রাতে বাসায় এসে সে বাকি বাচ্চাদের ভিডিওগুলো দেখে। দেখতে দেখতে একসময় তার চোখ লেগে আসে এবং সে স্বপ্ন দেখে অসুস্থ বাচ্চারা তাকে ঘিরে ধরে বিচার চাইছে। ভয় বিনোদের ঘুম ভেঙে যায়। সে দ্রুত একটি ডায়াবেটিস টেস্ট কিট নিয়ে নিজের মেয়ের ব্লাড সুগার টেস্ট করে এবং দেখে যে তার মেয়েরও ডায়াবেটিস হয়েছে। এরপর বিনোদ পুরো দমে ডকুমেন্টস জোগাড় করতে শুরু করে। যেসব জায়গায় স্টাডি চলছিল সবখান থেকে সে তথ্য সংগ্রহ করে এবং অনেক প্রমাণ জোগাড় করতে সক্ষম হয়। নির্দিষ্ট দিনে সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এয়ারপোর্টে কোম্পানির লোকজন তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু বিনোদ এয়ারপোর্ট থেকে বের হয়ে আরএক্স কোম্পানিতে যায় না। সে সোজা চলে যায় জাথি মেডিকেল কোম্পানিতে এবং সমস্ত প্রমাণ ডাক্তার রাজীবের হাতে তুলে দেয়। ঘটনা আবার ফিরে যায় 2008 সালে, যেখানে বিনোদ তার কলিগ ডেভিসের মাধ্যমে জাথি মেডিকেল কোম্পানির ডাক্তার রাজীবের সাথে দেখা করতে যায়। ডাক্তার রাজীব তখন জাথি মেডিকেল সেন্টারে আসা রোগীদের ফ্রি চিকিৎসা এবং কম দামে মেডিসিনের ব্যবস্থা করেছিলেন। বিনোদ দেয়ালে থাকা ছবিগুলো দেখছিল, তখন ডাক্তার রাজীব এসে ছবিগুলোর পেছনের কাহিনী বলে। একটি ছবিতে দেখা যায় 8 জন বন্ধু একটি বারে আড্ডা দিতে বসে এই জাথি মেডিকেল স্টোরের আইডিয়া নিয়ে আসে। সেভাবেই কাজ শুরু হয়, কিন্তু কিছুদিন পরেই তাদের একজনকে গুলি করে হত্যা করা হয় এবং অন্য এক জায়গায় স্টোরে আগুন ধরিয়ে দেয়া হয়। ডাক্তার রাজীব কথার মাঝেই জানায় তাদের এই প্রজেক্ট এগিয়ে নিতে কিছু তরুণ ও কর্মঠ মানুষের প্রয়োজন, আর সে কারণেই তিনি বিনোদকে অফার করেছেন। বিনোদ তখন কি বলবে বুঝতে না পেরে জানায় যে সে একটু ভেবে দেখতে চায়। ডাক্তার রাজীব বলে, ভেবে দেখো, যখন তোমার ভালো লাগবে তখনই আসবে। কিন্তু বিনোদ দীর্ঘ 10 বছরেও সে ভাবনা শেষ করতে পারে না। এবার ঘটনা চলে আসে 2018 সালে। ডাক্তার রাজীব এবং বিনোদ বসে ভিডিও কলে ডাক্তার জানকির সাথে কথা বলছে। যে তথ্যগুলো পাওয়া গেছে তা প্রকাশ করলে আরএক্স কোম্পানি ক্ষেপে উঠবে। বিনোদ জানায় সে কোম্পানি থেকে পদত্যাগ করে জাথি কোম্পানিতে জয়েন করবে, কিন্তু শুধু এটুকু দিয়ে তাদের ধরা যাবে না। তাই ডাক্তার জানকি পরামর্শ দেয় সাবিত্রী ও কেশুর রিপোর্ট সাবমিট করে একটি কেস ফাইল করতে হবে। ডাক্তার রাজীব বলে, চারপাশ থেকে চাপ দিলে আরএক্স কোম্পানি অবশ্যই ধরাশায়ী হবে, আর আমাদের ওয়াইল্ড কার্ড বিনোদ তো আছেই। তখন বিনোদ জানায় সে দেশে থাকবে না, তার স্ত্রীর দুবাইতে জবের অফার আছে, সে সপরিবারে সেখানে চলে যাবে। আরএক্স কোম্পানি ক্ষিপ্ত হয়ে উঠতে পারে, তাই আপাতত নিরাপদ দূরত্বে থেকেই এগোতে হবে। বিনোদ বাইরে এসে কফি খাচ্ছিল, তখন তার ফোনে তার প্রাক্তন প্রেমিকা কল করে সতর্ক করে দেয় সে যেন ভুলেও আরএক্সের বিপরীতে না যায়, কারণ এরা অত্যন্ত ভয়ঙ্কর। বিনোদ শান্ত গলায় বলে,
তুমিও তো এদেরই দলে, এবং ফোন রেখে দেয়। তখন ডাক্তার রাজীব সেখানে আসে। কথা বলতে বলতে ডাক্তার রাজীব বিনোদকে মনে করিয়ে দেয় যখন সে প্রথমবার জাতি মেডিকেল সেন্টারে দেখা করতে এসেছিল। বিনোদ দীর্ঘশ্বাস ফেলে বলে তার সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গেছে, কারণ তখন তার মায়ের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল এবং আরএক্স কোম্পানি ছাড়া অন্য কেউ তখন এত ভালো অফার দেয়নি। ডাক্তার রাজীব জিজ্ঞেস করে, এখন মা কোথায়? টাকা লাগছে না? বিনোদ জানায় তার মা আর এই পৃথিবীতে নেই। তখন ডাক্তার রাজীব তাদেরই সেই গ্রুপ ছবি দেখিয়ে বলে, 8 জন ছিলাম, এখন আছি মাত্র 6 জন, 2 জন খুন হয়ে গেছে। এরপর ডাক্তার রাজীব বিনোদকে জাতির গোপন টিমের সাথে দেখা করাতে নিয়ে যায়। সেখানে অনেক তরুণ প্রজন্মের ছেলে মেয়ে বড় বড় কোম্পানির সিন্ডিকেট ধরার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এরা জাতির আত্মার মতো জাতির জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। ডাক্তার রাজীব এরপর বিনোদকে কাছি এবং তার টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। এই কাছেই গোপন মিশন করতে গিয়ে ধরা পড়ে মরতে মরতে বেঁচে ফিরেছিল। বিনোদকে কাছির করা সেই গোপন ভিডিও দেখানো হয়, যেখানে দেখা যায় কিভাবে ভেজাল ও বিষাক্ত উপাদান দিয়ে জীবন রক্ষাকারী ঔষধ তৈরি করা হচ্ছে। বিনোদ সব দেখে স্তব্ধ হয়ে যায়। এই ফার্মা সেক্টরে টাকার লোভে কত যে জঘন্য কাজ চলে তা সে কল্পনাও করতে পারেনি। ডাক্তার রাজীব বাইরে এসে বলে, এ এক বিশাল লড়াই। পরে বিনোদ জাতি ফার্মাসিতে গিয়ে ডেভিসকে দেখতে পায়। ডেভিস তার বসের কটু কথা সহ্য করতে না পেরে চাকরি ছেড়ে এখানে চলে এসেছে। সে বিনোদকে এখানকার বিভিন্ন বিষয়ে ধারণা দেয়। বিনোদ জানায় সেও চাকরি ছেড়ে দুবাই চলে যাবে। ডেভিস তাকে ইনসুলিন স্যাম্পল দেয় এবং তাদের ফার্মেসি সাজেস্ট করতে বলে। এরপর বিনোদ একটি ক্রিকেট ব্যাট কিনে কেশুর সাথে দেখা করতে যায়। সে কেশুকে ব্যাটটি গিফট করে এবং সাবিত্রীর হাতে ইনসুলিন স্যাম্পল তুলে দেয়। সাবিত্রী সেগুলো ফিরিয়ে দিয়ে বলে, আপনি যা করেছেন তার জন্য ক্ষমা চাইতে এসব দিচ্ছেন, এতে কি সব ঠিক হয়ে যাবে? বিনোদ অপরাধ বোধ নিয়ে বলে, জানি কিছুই ঠিক হবে না, আমারও তো একটা মেয়ে আছে, আমিও বাবা হিসেবে আপনার কষ্ট বুঝি। এরপর সে ব্যাট আর ইনসুলিন স্যাম্পলগুলো রেখে সেখান থেকে চলে যায়। রাতের দিকে হাসপাতালে একটি মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়। মেয়েটির অভিভাবকেরা হাসপাতালে এসে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তারা মূলত ডাক্তার জানকীকে টার্গেট করে। ডাক্তার জানকী পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। এক পর্যায়ে উত্তেজিত অভিভাবক এসে ডাক্তার জানকীকে থাপ্পড় মারে। দ্বিতীয়বার আঘাত করার আগেই বিনোদ এসে তাকে বাঁচিয়ে নেয়। ডাক্তার জানকী এমন অপ্রত্যাশিত আচরণে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। বিনোদ যখন ডাক্তার জানকীকে সরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন হাসপাতালের ওপরের তলা থেকে এক ডাক্তারকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ধারণা করা যায় তিনিও আরএক্স কোম্পানির সিন্ডিকেটের সাথে জড়িত। বিনোদ ডাক্তার জানকীকে গাড়িতে করে বাসায় নিয়ে যাচ্ছিল এবং মাঝপথে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু ডাক্তার জানকী জানায় সে ঠিক আছে। তবে সে সন্দেহ প্রকাশ করে যে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে, কারণ রোগী আগেই মারা গিয়েছিল এবং তারপর তাকে হাসপাতালে আনা হয়। ডাক্তার জানকী বাসায় থাকা সত্ত্বেও তাকে ডেকে এনে পরিকল্পিতভাবে এই পরিস্থিতিতে ফেলা হয়েছে। বিনোদ জিজ্ঞেস করে তিনি কাউকে সন্দেহ করছেন কিনা। সে বলে, হতেই পারে এমন কিছু, যেহেতু আমরা আরএক্স কোম্পানির পিছে লেগেছি। বাসায় এসে ডাক্তার জানকী প্রয়োজনীয় ঔষধ খেয়ে ফ্রেশ হয়ে আসে। এরপর চা খেতে খেতে দুজনে আগেরকার দিনের স্মৃতি এবং বর্তমান সাংসারিক জীবন নিয়ে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর দরজায় করাঘাতের শব্দ শোনা যায়। ডাক্তার জানকী ভাবে তার ওপর আক্রমণের অভিযোগ তদন্ত করতে হয়তো কেউ এসেছে, কিন্তু দেখা যায় পুলিশ এসেছে বিনোদকে অ্যারেস্ট করতে। আরএক্স কোম্পানি বিনোদের নামে চুরির মামলা করেছে। ডাক্তার জানকী এই বিষয়ে আরও জানতে চাইলে পুলিশ জানায় বিনোদকে এখন কোচি থানায় নিয়ে যাওয়া হবে এবং পরদিন তিনি জামিন করিয়ে বিনোদকে ছাড়াতে পারবেন। বিনোদ দ্রুত বিষয়টি ডাক্তার রাজীবকে জানাতে বলে। এরপর পুলিশ বিনোদকে জিপে করে থানায় নিয়ে যায়। এখন নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারছেন যে ডাক্তার জানকীর ওপর আক্রমণ কেন সাধারণ ঘটনা ছিল না। আরএক্স কোম্পানি হয়তো একে একে সবাইকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করাতে চাইছে। এবার ঘটনা আবার বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা শুরুতে এক বয়স্ক ডাক্তারকে ইন্টারভিউ দিতে দেখেছিলাম। ইনি হচ্ছেন আমাদের জাতি মেডিকেল সেন্টারের মালিকদের একজন, ডাক্তার রাজীব রাও। তিনি ইন্টারভিউতে বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন। এবার সাংবাদিক তাকে তার স্ত্রী ললিতার কথা জিজ্ঞেস করে। ডাক্তার রাজীব জানায় ললিতার সাথে তার দেখা হয়েছিল কোর্টে, একটি কেস লড়ার সময়। তখন এক ফার্মা কোম্পানির সাথে তার তুমুল লড়াই চলছিল এবং কেসটি আদালত পর্যন্ত গড়ায়। ডাক্তার রাজীব যে উকিলকে নিয়োগ করেছিল তিনি হাইকোর্টের অন্য একটি কেসের কারণে সময়মতো আসতে পারেননি। তার পরিবর্তে তার জুনিয়র আসে, আর তিনি হল ললিতা। ললিতাকে প্রথম দেখাতেই ডাক্তার রাজীবের প্রেম হয়ে যায়। সেই কেসে তারা জয়ী হয় এবং 3 বছর পর তাদের প্রেমের পরিণতি হিসেবে বিয়ে হয়। ঘটনা আবার 2016 সালে চলে যায়, যেখানে ললিতা হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন। আজ ডাক্তার রাজীবের একটি কেস আছে যার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। বের হওয়ার আগেই তিনি ললিতার সাথে গল্প করছিলেন।
গুছিয়ে বের হওয়ার সময় ললিতা তাকে সাহস দিয়ে বলে যে নিজে থেকে হার স্বীকার করে না সে কখনো হারে না। এরপর ডাক্তার রাজীব অন্য এক ডাক্তারকে সাথে নিয়ে কোর্টে যায়। যখন তাদের কেসের সময় আসে এবং ডাক্তার রাজীবকে কাঠগড়ায় দাঁড়াতে বলা হয়, ঠিক তখনই তিনি একটি মেসেজ পান যে তার স্ত্রী ললিতা আর নেই। ডাক্তার রাজীবের মন ভেঙে চুরমার হয়ে যায়। তবুও ভারাক্রান্ত হৃদয়ে তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করতে হয়। দৃশ্য আবার 2018 সালে ফিরে আসে, যেখানে আমরা ডাক্তার জানকীকে দেখি। তিনি প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ রেজাল্ট পেয়ে বেশ খুশি। তার স্বামী বিজয় এখন লন্ডনে আছেন। তাকে সারপ্রাইজ দিতে ডাক্তার জানকী হাসপাতাল থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার আগে বিনোদের কেসটি মিটিয়ে নিতে হবে। এরপর ডাক্তার জানকী কোর্টে যায় এবং ডাক্তার রাজীবের পরিচিত উকিলের সাথে আলাপ করে বিনোদের জামিন করিয়ে নেয়। কোর্টের বাইরে বিনোদের স্ত্রী ও মেয়ে অপেক্ষা করছিল। ডাক্তার জানকী সেখানে পৌঁছালে বিনোদের স্ত্রী তাকে ধন্যবাদ জানায়। টুকটাক কথা বলে তারা বিদায় নেয়। বিনোদ তার পরিবার নিয়ে গাড়িতে আগে চলে যায় আর ডাক্তার জানকী তাদের হাত নেড়ে বিদায় জানাচ্ছিলেন। কিছুক্ষণ পর দেখা যায় বিনোদের গাড়ির পেছনে একটি ট্রাক তাদের তাড়া করছে, যেন এখনই চাপা দেবে। কিন্তু শেষ পর্যন্ত ট্রাকটি পাশ কাটিয়ে চলে যায় এবং তারা নিরাপদে বাসায় ফিরে আসে। বিনোদরা দুবাই যাওয়ার জন্য প্যাকিং শুরু করে এবং প্রথমেই তাদের গাড়িটি বিক্রয় করে দেয়। বিনোদ যখন ঘরের জিনিসপত্র গোছাচ্ছিল তখনই ডেভিস তাকে কল করে। বিনোদের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে কোনো চরম দুঃসংবাদ শুনেছে। সত্যিই তাই। বিনোদ দ্রুত ডাক্তার জানকীর বাড়িতে পৌঁছায় এবং দেখে সেখানে অনেক মানুষের ভিড়। ডাক্তার জানকী কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটি যে নিছক দুর্ঘটনা নয় তা হয়তো দর্শকেরা এতক্ষণে বুঝে গেছেন। বিনোদ লাশ দেখার সময় খেয়াল করে যে সেখানে RX ফার্মা থেকেও ফুল দেয়া হয়েছে এবং কোম্পানির একজন প্রতিনিধি সেখানে উপস্থিত আছেন। এটি দেখে বিনোদের শরীর রাগে জ্বলতে শুরু করে। সে বুঝতে পারে এর পেছনে কাদের হাত আছে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হয়েছে। ছাতা না থাকায় অনেকেই বৃষ্টি কমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এর মধ্যে সাবিত্রী ও তার ছেলে রেইনকোট পরে বাইকে করে সেখানে আসে। ঠিক তখনই RX কোম্পানির সেই লোকটা বেরিয়ে একটি কালো জিপে গিয়ে বসে, কিন্তু জিপটি চলে না গিয়ে সেখানেই স্থির থাকে। বিনোদ বিষয়টি লক্ষ্য করে। সাবিত্রী ও তার ছেলে যখন বাইক নিয়ে রওনা দেয়, জিপটি তাদের অনুসরণ করতে শুরু করে। অশুভ কিছু আঁচ করতে পেরে বিনোদ বৃষ্টির মধ্যেই তাদের পিছু নেয়। মাসুদ এটি দেখে দ্রুত একটি রেইনকোট নিয়ে বিনোদকে জিজ্ঞেস করে কি হয়েছে। বিনোদ তাকে বাইক বের করতে বলে এবং অনিচ্ছা সত্ত্বেও রেইনকোটটি পরে নেয়। তারা বাইক নিয়ে জিপটিকে ধাওয়া করতে থাকে। মাসুদ ভালো বাইক চালাতে পারছিল না দেখে বিনোদ নিজের সামনে বসে বাইক চালায়। তারা জিপটি অনুসরণ করে অনেক দূর চলে যায়, কিন্তু একটি ব্রিজের ওপর কিছু লোক তাদের বাইক আটকায়। লোকগুলো তাদের বাইক থেকে নামিয়ে মারধর শুরু করে এবং এক পর্যায়ে মাসুদকে ব্রিজ থেকে নিচে রেললাইনের ওপর ফেলে দেয়। এরপর তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। বিনোদ দ্রুত ব্রিজ থেকে নিচে নেমে মাসুদকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু সে পৌঁছানোর আগেই একটি ট্রেন এসে মাসুদকে চাপা দিয়ে চলে যায়। বিনোদ আর মাসুদকে বাঁচাতে পারে না। শেষ পর্যন্ত মাসুদের লাশ RX কোম্পানির দেয়া কফিনে করেই বাড়িতে আনা হয়। মাসুদের এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। এদিকে ডাক্তার বিজয় স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে লন্ডন থেকে চলে আসে। শূন্য ঘরে তিনি নির্জীব হয়ে বসে থাকেন। প্রিয়জন হারানোর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। পুলিশ অফিসার বিস্তারিত জানায় কিভাবে এবং কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্টে কি এসেছে। এমনকি জানকীর সঙ্গে থাকা ব্যাগেও কেউ হাতাহাতি করেছে, হয়তো কিছু চুরি করার উদ্দেশ্য ছিল। ডাক্তার বিজয় এইসবের কিছুই খেয়াল করে না। যেখানে মানুষটাই নেই সেখানে এইসব জেনে আর কি হবে। কিন্তু পুলিশ অফিসার তাকে সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলে। দেখা যায় ডাক্তার জানকী এয়ারপোর্ট যাওয়ার আগে অন্য কোথাও গিয়েছিলেন। ডাক্তার বিজয় সিসিটিভি ফুটেজ দেখার পর নিজেই খুঁজে খুঁজে সেই সব জায়গায় গিয়ে ডাক্তার জানকীর ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর এক চায়ের দোকানে পানি নিতে গিয়ে সেই দোকানদার ডাক্তার জানকী সম্পর্কে তথ্য দেয়। সেখান থেকেই জানা যায় ডাক্তার জানকী এখানে কারো সাথে দেখা করতে এসেছিল। অনুসন্ধান চালিয়ে ডাক্তার বিজয় শেষ পর্যন্ত ডাক্তার রাজীবের সাথে দেখা করে। সেখানে ডাক্তার জানকীর পাঠানো একটি পার্সেলে কাইরোক্সিন কেসের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পাওয়া যায়। খামের ওপর জানকীর হাতের লেখা দেখে ডাক্তার বিজয় ভীষণ ইমোশনাল হয়ে পড়েন। তিনি তাদের প্রেমের প্রথম দিকের কথা স্মরণ করেন। ডাক্তার জানকী মাঝে মাঝে বিজয়কে চিঠি লিখত। তাদের ব্যাচে জানকীর চেয়ে সুন্দর হাতের লেখা আর কারো ছিল না। রাতে বাড়ি ফিরে বিজয় গেটের বাইরে গাড়িতে বসেই ডুকরে কেঁদে ওঠে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু প্রিয়তমাকে হারানোর শোক সহ্য করা কঠিন। বিজয়ের জীবনে যেন এক গাঢ় অন্ধকার নেমে আসে। পরের দৃশ্যে RX কোম্পানির অডিটোরিয়ামে মাসুদের স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে মাসুদের সহকর্মীরা তার সম্পর্কে স্মৃতিচারণ করেন। এদিকে ইয়াসিন এসে তার এক কলিগকে জিজ্ঞেস করে বিনোদকে ফোন করা হয়েছে কিনা। উত্তর না আসায় সে বলে দরকার নেই, এখন অন্যদিকে নজর দিতে হবে যাতে কোনো তথ্য ফাঁস না হয়।
অন্যদিকে বিনোদ ও তার পরিবার সবার কাছ থেকে বিদায় নিয়ে দুবাই যাওয়ার জন্য এয়ারপোর্টে যায়। দুবাইগামী প্লেন উড়ে চলে যায়। সিন শিফট হয় ডাক্তার রাজীবের চেম্বারে, যেখানে বিনোদ এসে উপস্থিত হয়। বিনোদকে দেখে ডাক্তার রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করে সে কেন যায়নি। বিনোদ তখন অপরাধ বোধ নিয়ে বলে, ডাক্তার জানকীকে আমি এই কেসে জড়িয়েছি এবং আমার কারণেই তিনি মারা গেছেন। মাসুদের মায়ের অবস্থা ভালো নয়, এইসব ফেলে আমি পিছিয়ে যেতে পারি না। ডাক্তার রাজীব জিজ্ঞেস করে, তাহলে তুমি কি চাও? প্রতিশোধ? বিনোদ হ্যাঁ সূচক উত্তর দেয়। ডাক্তার রাজীব তাকে বোঝায় এটা এত সহজ নয়। একটি বিশাল কোম্পানি সফল হতে হলে বহু বছরের লড়াই প্রয়োজন। আমি দীর্ঘ লড়াইয়ে ৬৫ থেকে ৭০টি কেসের মধ্যে মাত্র ৭-৮টিতে জিতেছি, বাকি সব ফেইল। এখানে লড়তে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। বিনোদ দৃঢ়ভাবে বলে, আমি পরিবার ও চাকরি স্যাক্রিফাইস করে এসেছি। এটা কি যথেষ্ট নয়? সেলসে কাজ করতে গিয়ে আমাদের শূন্য থেকে শুরু করতে হয়, তাই আমার কাছে এই লড়াই কঠিন নয়। আমি শুধু আপনাদের সাহায্য করতে চাই। এরপর বিনোদকেও জাথি টিমে নেওয়া হয় এবং সে পূর্ণ একাগ্রতার সাথে কাজ শুরু করে। এরপর ডাক্তার বিজয়, ডাক্তার রাজীব, বিনোদ, ডেভিস ও সাবিত্রী সহ অন্যান্য ভুক্তভোগীরা মিলে একটি প্রেস কনফারেন্স ডাকে এবং জনগণের সহযোগিতা আহ্বান করে। ডাক্তার জানকীর মৃত্যু যে স্বাভাবিক নয় সেটিও তারা রিপোর্টার্সদের সামনে তুলে ধরে। এই প্রেস কনফারেন্সের খবর জেসমিন পৌঁছে দেয় ম্যানেজিং ডিপার্টমেন্টের হেড অরবিন্দের কাছে। অরবিন্দ ব্যাপারটিকে হালকাভাবে নিয়ে জেসমিনকে সবকিছু পরিকল্পনা অনুযায়ী করার নির্দেশ দেয়। রাতে বিনোদ ও ডাক্তার রাজীব যখন বাড়িতে ডিনার করছিলেন তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়, তবে দুজনেই দ্রুত সরে যাওয়ায় বেঁচে যায়। আড়াল থেকে আততায়ীদের বোঝার চেষ্টা করে তারা। হঠাৎ একটি ছায়া দেখতে পেয়ে বিনোদ লড়াই করার প্রস্তুতি নেয়, কিন্তু দেখা যায় কাছি ও তার টিম গুলির শব্দ শুনে ছুটে এসেছে। আততায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি। বিনোদ ভাবতে থাকে কিভাবে এদের পরাস্ত করা যায়। পরের দিন সে স্ত্রীকে ফোন করে দুশ্চিন্তা করতে নিষেধ করে। তার স্ত্রীও বিনোদকে লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেয় এবং জানায় যে দুবাইতে তারা নিরাপদে আছে। শুরু হয় দেশজুড়ে কাইরোক্সিন নিয়ে তথ্য ও ডকুমেন্ট সংগ্রহের কাজ। বিনোদ, কাছি ও অন্য টিমমেটদের সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাইরোক্সিন সংক্রান্ত বহু ফাইল ও প্রমাণ জোগাড় করা হয়। তবে অন্যদিকে RX কোম্পানিও বসে নেই। জেসমিনও পাল্টা তথ্য জোগাড় করতে শুরু করে। ডাক্তার রাজীব ও ডাক্তার গুলটি তাদের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করে, কিন্তু গল্পের মোড়ে দেখা যায় জেসমিন অরবিন্দের নির্দেশে সব সংগৃহীত ডকুমেন্টস আগুনে পুড়িয়ে ফেলে। সে মনে মনে হাসে আর ভাবে যে জাথি মেডিকেল কোম্পানি আর কিছুই করতে পারবে না। এবার ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। বৃদ্ধ ডাক্তার রাজীবের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় শেষ পর্যন্ত তাদের সেই কেসের কি হয়েছিল। ডাক্তার রাজীব উত্তর দিতে দিতে হঠাৎ খেয়াল করে তার মৃত স্ত্রীর হাসিমাখা মুখটি যেন ওখানেই দাঁড়িয়ে আছে। তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার ইন্টারভিউ আর দিতে রাজি হন না। পারিবারিক স্মৃতির দোহাই দিয়ে তিনি ইন্টারভিউ শেষ করেন। দৃশ্য আবারও ফিরে যায় 2018 সালে। আদালতে কেস ওঠে। অরবিন্দ এবং জেসমিন অত্যন্ত রিল্যাক্স মুডে কোর্টের দিকে যাচ্ছে। তারা গাড়িতে বসে তাদের পরবর্তী বিজনেস মিটিং ম্যানিলাতে করার পরিকল্পনা করছিল। এদিকে কোর্টে এসে ডাক্তার রাজীব জানতে পারে তাদের সিনিয়র উকিল অসুস্থ, তাই কেস লড়বে একজন জুনিয়র উকিল। ডাক্তার রাজীব বিরক্ত ও হতাশ হয়ে পড়ে, ভাবে এবার হয়তো তারা হেরেই যাবে। অরবিন্দ ও জেসমিন কোর্টরুমে ঢোকার আগে ডাক্তার রাজীবকে টিটকারি করে যায়। কোর্টরুমে বিনোদ, ডেভিস ও ডাক্তার রাজীবকে বেশ চিন্তিত দেখা যায়। কেস শুরু হলে RX কোম্পানির বিরুদ্ধে মামলার বিষয়টি পড়া হয়। তখন তাদের পক্ষের উকিল বলে কোম্পানি মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে দেবে। অরবিন্দ জাজের সামনে এটি স্বীকার করে নেয়। ফলে মনে হচ্ছিল কেস আর বেশি দূর যাবে না এবং জাথি হেরে যাবে। কেশু তার মাকে জিজ্ঞেস করলে সাবিত্রী বলে, এভাবে আমরা জিতব না। এত টাকা পেলে কেউ আর কেস করবে না, আর কোম্পানিরও এতে তেমন লস হবে না। শেষ পর্যন্ত আমাদের হেরেই যেতে হবে। বিরতির সময় অরবিন্দ কোর্টরুম থেকে বের হয়ে যাওয়ার সময় বিনোদকে টিটকারি করে। সে বলে এত চেষ্টার পরও বিনোদ জিততে পারল না, তবে তার চেষ্টার জন্য সে বাহবা দেয়। অরবিন্দ বেরিয়ে গেলে বিনোদ তার উকিলের হাতে একটি বিশেষ ডকুমেন্টস দিয়ে বেরিয়ে যায়। বাইরে এসে অরবিন্দ যখন গাড়ি ডাকছিল তখন দেখে বাসে করে অসংখ্য শিশু এসে কোর্টের সামনে নামছে এবং চারদিক ঘিরে ধরছে। অরবিন্দ বুঝতে পারে এরা তার কোম্পানির ঔষধের শিকার, কিন্তু এতজন কেন কোর্টে আসবে? ঠিক তখন ভেতর থেকে জেসমিন এসে জানায় এরা শুধু কাইরোক্সিন নয়, সাথে কাইজুট কাশির ঔষধ নিয়েও কেস দিয়েছে। এবার অরবিন্দের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একের পর এক বাস এসে থামছে আর সেখান থেকে ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকেরা নামছে। কোর্টে কাইজুটি নিয়ে কেসের শুনানি শুরু হয়। বিনোদ এবার অরবিন্দের পাশে এসে দাঁড়ায় এবং বলে, এমনটা হবে কখনো ভাবনি, তাই না? তুমি যখন কাইরোক্সিনের ডকুমেন্টস পড়াচ্ছিলে তখন আমি কাইজুটি নিয়ে সব তথ্য জোগাড় করছিলাম।
তুমি আশা করনি এভাবে ফেঁসে যাবে। আমি সব জায়গায় গিয়ে ডাক্তার ও রোগীদের সাথে কথা বলে তাদের রাজি করিয়েছি। আর সবাইকে এখানে আনার খরচ জুগিয়েছে ডাক্তার বিজয়। এখানে হাজারেরও বেশি বাচ্চা আছে যারা কেসে সাক্ষ্য দেবে। অরবিন্দের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কোর্টে কাইজুডের কেসে প্রধান সাক্ষ্য প্রমাণ পেশ করা হয়। জাজ সব দিক বিচার করে জাথি মেডিকেল কোম্পানির পক্ষে রায় দেয় এবং এই অসাধু ব্যবসা নির্মূল করতে সবার সহযোগিতা চায়। অরবিন্দ গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাজার হাজার শিশু ও জনতা তাদের ঘিরে ধরে। গাড়ির কাজ ভেঙে দিতে চায় সবাই। সবশেষে অরবিন্দ, জেসমিন ও তাদের উকিল কোনো মতে পালিয়ে বাঁচার চেষ্টা করে। কেশু বিনোদকে জিজ্ঞেস করে তারা কি জিতেছে। বিনোদ বলে এখন কেবল শুরু, এরপর উচ্চ আদালতে কেস যাবে। তবে যেখানেই যাক, শেষ পর্যন্ত আমরাই জিতব। ঘটনা আবার বর্তমান সময়ে ফিরে আসে। একটি ছোট্ট হোটেলের ছোট্ট রুমে এক ছেলে খাবার নিয়ে আসে। দেখা যায় সেখানে অন্য কেউ নয়, অরবিন্দ লুকিয়ে আছে। টিভিতে তখন নিউজ দিচ্ছিল আর এক্স কোম্পানির সবগুলো মেডিসিন নিয়ে কেস চলছে এবং এর মালিক কয়েক মাস ধরে পলাতক। কোম্পানি বিশাল লোকসানের সম্মুখীন। এই নিউজ দেখে অরবিন্দ আর সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে এবং তার কোম্পানির পতন ঘটে। সংবাদে প্রচারিত হয় যে অরবিন্দের মৃত্যুর সাথে সাথেই তার কোম্পানি ও সিন্ডিকেট ব্যবসার সমাপ্তি ঘটল। অবশেষে বিনোদরা জিতে গেল। এই খবর পেয়ে বিনোদ অত্যন্ত খুশি হয়। ডাক্তার রাজীবের জাথি ক্লিনিক এখন সগৌরবে মানুষের পাশে দাঁড়াতে পারবে। এভাবে বিনোদ একটি অন্ধকারাচ্ছন্ন ঔষধ কোম্পানিকে ধ্বংস করে দেয়। কয়েক বছর পর বিনোদ জাথি মেডিকেল কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত হয়। ঔষধ শিল্পে অরাজকতা, ব্ল্যাক মার্কেট ও সিন্ডিকেট ভেঙে দিতে এক দৃঢ় প্রতিজ্ঞ টিম নিয়ে তার কাজ শুরু হয়। নতুন টিমের রিসেপশন মিটিংয়ে একজন জিজ্ঞেস করে, আমরা কি সত্যি এইসব অন্যায়কারী কোম্পানির বিরুদ্ধে লড়াই করব? বিনোদ দৃঢ় কণ্ঠে বলে, আমরা লড়াই করব না, আমরা তাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আর এখানে মুভির সমাপ্তি ঘটে।